একক ব্যক্তির গ্রুপের হবার কথা না। এই যে একক কোনো ব্যক্তির হবার যে প্রজেকশন, এই প্রজেকশন তো ছিল আওয়ামী লীগের। আজকে তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাহলে এখনো যদি সেই প্রজেকশনকে পুনরায় চর্চা করা হয় তাহলে লাভবানকে? লাভবান আওয়ামী লীগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভটা কিন্তু তার কারণ আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা আর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা সমান। কিন্তু আমাদের এই গত এক বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা কিনা নয়া ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল, সেই নয়া ন্যারেটিভ যারা তৈরি করছেন তাদের মাথায় এই সহজ সরল সমীকরণ জায়গা করতে পারছে না যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আর মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের একক এজেন্ডা, এটা একটি আত্মঘাতী প্রকল্প। তাহলে তারা আওয়ামী লীগের যে বয়ান সেটিকে অনুসরণ করছে। এক্স্যাক্টলি, তারা আওয়ামী লীগের বয়ানটাকেই পুনরায় অনুসরণ করছে এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য আক্রমণ চালাচ্ছে বিভিন্ন ভাস্কর্যে, যা কিনা কোনোভাবেই এই জাতি রাষ্ট্রের, এই নাগরিকের কাছে, স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে তাদের ভাবমূর্তিকে মানে ভালো তো করা করছেই না, মানে আরো বেশি ক্ষুণ্ণ করছে। অর্থাৎ আওয়ামী লীগের যে প্রজেকশন, সেই ডিসকোর্সটাকে পুনরাবৃত্তি করার সুযোগ তৈরি করে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বলে যে তারা ভাবছেন, সেটিকে প্রতিহত করার জন্য তাদের এই উপস্থিতি, মব, সেটা কতটা আদৌ কার্যকর হতে পারে? তাদের রাজনীতিতে কি যুক্ত করতে পারে? কেবলই ব্যর্থতা, কেবলই দুর্নাম, তা তো নিশ্চয়ই নেই। তাহলে কি তারা করতেন? কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যে বা যারা এটা করছে সেটা ভীষণ রকমের শিশুতোষ এবং ভীষণ রকমের রাজনৈতিক প্রজ্ঞার অভাব। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে দিল্লিতে বসছে এক আন্তর্জাতিক সেমিনার। শনিবারের এই সেমিনার আয়োজন করেছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ, যেখানে ভারতের সামরিক কর্মকর্তা ছাড়াও অংশ নিচ্ছেন 4 জন বাংলাদেশি রিসোর্স পারসন। এরা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে বলা হয়, সেমিনারে বাংলাদেশের মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করা হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ভারতীয় সেনাবাহিনী জেনারেল মনোরাজ সিং মান। আর কনসেপ্ট নোটে সরাসরি বলা হয়েছে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য হুমকি। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওর অংশ বিষয় দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলাদেশের মানুষ এখন কি চায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়? দেরিতে হলেও বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে উন্নয়নের ছোঁয়া কে দিতে পারছিল এবং সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার যে দিয়েছিল সে কতটা সত্য করতে পারছে সোনার বাংলাদেশ গড়তে বাংলাদেশের জন্য, সেটি এখন বাংলাদেশের মানুষ ভালোভাবেই বুঝতে পারছে। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শিক্ষাবিদ ডক্টর আব্দুল হাসনাত মিল্টন জুলাই বিপ্লবের পর দেশ ত্যাগ করা মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। অভিযোগ রয়েছে তারা আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী হিসেবে পরিচিত। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সেমিনার নয়, বরং বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা। ভারতের লক্ষ্য অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন। অধ্যাপক এম শহীদুজ্জামান জানান, এটাকে কোনোভাবে সেমিনার বলা ঠিক হবে না। এটা স্পষ্টভাবে বাংলাদেশ বিরোধী একটি প্রোপাগান্ডা। মোদী সরকার নানাভাবে ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে তারা। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরীর মতে, ভারত চায় সেমিনারের নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে। পুরাটা আপনাদের জানাতে পারবো। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারবো। কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দিই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কিভাবে বলবো যে সেই দোষী? না, জনগণের অংশগ্রহণ করতে, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে, সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না, তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকবে। না, আমরা ব্যর্থ হচ্ছি না। এখন যারা এটা মানে যে জিনিসটা করছে, একটা জিনিস আপনার খেলতে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের কিন্তু সহ্য করে নাই। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করবো, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। এই ইউনূস সরকারের ভবিষ্যতে আপনি কি দেখেন, এবং যদি ভবিষ্যতে সেই সিটের জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের করণীয়টা কি হবে?
কে সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হবে? এই যে ডক্টর ইউনূস সরকার। উনি সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হবেন না। উনি সেফ এক্সিটের জন্য প্ল্যান করেই রেখেছেন। তারেক জিয়ার সাথে বৈঠক করে ওনাদের যে প্ল্যান ফাইনাল করেছেন, সেই ফাইনালের কারণেই তারেক জিয়ার উপর থেকে সব মামলা উঠে গেছে, আজকেও উঠে গেছে। বাংলাদেশে 21শে আগস্ট কোনো কিছু ঘটেনি, এরকম একটি ব্যাপার প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে 21শে আগস্ট কোনো কিছুই ঘটেনি। ওই যেমনটি খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিল। তো এগুলাই নতুন করে আবার সামনে এসছে। সবকিছু প্ল্যান করা আছে। তারেক জিয়ার সাথে বসে কে কতটা আসন পাবে, কাকে কতটা আসন দেওয়া হবে, এবং সরকার গঠনের পরে ডক্টর ইউনূস সরকার কিভাবে এক্সিট পাবেন, তার গায়ের উপরে কোনো কলঙ্ক থাকবে না, তিনি একদম সাধ্যা তুলসী পাতার মতন একদম নিষ্পাপ নিষ্কণ্টক হয়ে যাবেন, সব তো প্ল্যান করা আছে। মুশকিলটা হলো যে এই প্ল্যানটা এক্সিকিউশনে যাবে কি যাবে না, এক্সিকিউশন হতে পারবে কি পারবে না, সেই জিনিসটি নির্ভর করছে বাংলাদেশের জনগণের উপর। বাংলাদেশের জনগণ যদি রুখে দাঁড়ায়, তাহলে এই ধরনের কোনো লন্ডন ষড়যন্ত্র বা প্যারিস ষড়যন্ত্র বা এগুলো কোনো কিছুতে কোনো ধোপে টিকবে না, সবগুলাই আপনার বানের দলের মতো ভেসে যাবে। উনি সেফ এক্সিটের প্ল্যান করছেন, উনি চলে যেতে চাচ্ছেন, কিন্তু ওনার সেই চলে যেতে চাওয়াটার ভিতরেও এক ধরনের মানে গুটি চালাচালির ব্যাপার আছে। উনি একবার চলে যেতে চাচ্ছেন বলে উনি মার্কেট ভ্যালুটা যাচাই করার চেষ্টা করছেন, যে পরিস্থিতি কি বলে, মার্কেট কি বলে। আবার পরক্ষণে বলছেন যে না, তাকে যেতে দেওয়া হবে না, বা আমি যাচ্ছি না, এই মুহূর্তে যাচ্ছি না। এরকম ঘটনা তো সেই পদত্যাগ নাটক থেকেই আমরা দেখে আসছি। তবে এটা ঠিক যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফেব্রুয়ারির নির্বাচনটা ডক্টর ইউনূসের সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা খুবই কম। বুঝতে পেরেছি। আমি শেষ করব মানে ধরেন কামাল ভাই, আপনি যদি বলেন যে ধরেন তার কথায় এই যে আওয়ামী লীগ ফিরে আসলো, তারা একটা আতঙ্ক তৈরি করে যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। ধরেন সেফ এক্সিট নিয়ে তো অবশ্যই আলোচনা তো হচ্ছেই, তো সেই ক্ষেত্রে তারা আমরা জানি যদি সেফ এক্সিট পাও, অল্প কজন মানুষই সেফ এক্সিট পাবে, সবাই তো আর পাবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে, তাদের ভূমিকাটা কি হবে? আওয়ামী লীগের কাছে সেফ এক্সিট চাইলে আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। ৭১ সালে জামাত যে জঘন্য অপরাধ করছে, নির্দিষ্ট কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যুদ্ধ অপরাধীদের বিচার করার কথা হয়েছিল, কিন্তু বাংলাদেশে অনেক রাজাকার ছিল। পিস কমিটির চেয়ারম্যান ছিল মঞ্জু ভাইরা জানেন, আপনিও জানেন। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর জননেত্রী শেখ হাসিনার সাথে যা করেছেন, উনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেন না। হ্যাঁ, জুলাইতে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদেরকে মিথ্যা তথ্য অপপ্রচার করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই সাধারণ ছাত্রদের প্রতি তার কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা একজন বিচারপতির গলায় জুতের মালা দেয়, একজন মুক্তিযুদ্ধের গলায় জুতের মালা দেয়, যারা ৩২-এ বুলডোজার দিয়ে মিশে উল্লাস করে, যারা ৭১-কে মুছে ফেলতে চায়, যারা ছাত্রলীগের আরিফকে পিটিয়ে হত্যা করে, তার বাবা আত্মনাদ করে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের ২টি ছেলেকে হত্যা করে, এই দর্শক, হত্যাকারী, খুনি, এদের কি বিচার হবে না? যারা ১৬ই জুলাই থেকে এই পর্যন্ত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যারা 7.62 রাইফেল ব্যবহার করেছেন, এটা আমার কথা না, এই সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন স্পাইনার রাইফেল ব্যবহার করে কারা করেছেন সেগুলো তদন্ত সাপেক্ষে তো বিচার করা হবে। কিন্তু যে সাধারণ ছাত্ররা স্লোগান দিয়েছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই সাধারণ ছাত্রদের উপর ভর করে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দেখলেন ইউনূসরা এবং জঙ্গিরা, সেটার তো বিচার হবে। সাধারণ ছাত্র, সাধারণ মানুষের তো এখানে কোনো দোষ নাই। এখানে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। জনগণ এদেরকে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, জনগণই এদের বিচার করবে, এটুকু খালি বলতে চাই। এখন আপনারা যদি সরাসরি ডক্টর ইউনূসের কাছ থেকে সেফ এক্সিটের প্রস্তাব পান, সেক্ষেত্রে এটি তো আমি এই ব্যাপারে তো আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। বুঝতে পারছি। আমি শেষ করব, মঞ্জু ভাই, এই ইউনূস সরকারের ভবিষ্যৎ কি দেখছেন? এটা বলা মুশকিল, হাইপোথেটিক্যালি বলা উচিত না। কোন সরকারের ভবিষ্যৎ কি দাঁড়াবে এটা নির্ভর করে অনেকগুলো ঘটনার উপরে, অনেকগুলো কার্যকরণের উপর নির্ভর করে। এই মুহূর্তে এটা বলা ঠিক না এবং বলা সমীচীন না। তবে যেটাই ঘটুক, সরকারের যদি যেভাবে এগোচ্ছে, তাতে করে সরকারের ভেতরের যে স্টেক হোল্ডার যারা আছে,
তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই উনি মীমাংসা করতে পারবেন না, যেটি হচ্ছে আলামত দেখা যাচ্ছে স্পষ্ট। সেটা যদি না পারেন তাহলে বাকিগুলো যে তিনি পারবেন না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি তাদের স্টেক হোল্ডার যারা তাদের ভিতরকার অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই মীমাংসা করতে পারবেন না, সেহেতু তিনি অন্য দ্বন্দ্বগুলো মীমাংসা করতে পারবেন না। ধন্যবাদ। দিকের এক অদ্ভুত কৌশল, এক অদ্ভুত রাজনীতি, এ হলো অপেক্ষার রাজনীতি। শুধু মাঝে মাঝে জানান দেওয়া আমরা আছি, তাই কোথাও ঝটিকা মিছিল, আবার কোথাও আলাপ আলোচনার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বাঁচানোর নামে আসলে আওয়ামী লীগের অস্তিত্ব বেঁচে রয়েছে সেটি জানান দেওয়া। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বেড়েছে অনেক বেশি। কখনো কখনো উপদেষ্টাদের কেউ কেউ তো বলেই ফেলেছেন যে গত এক বছরের তুলনায় হাসিনার সময়ে সবাই বেশি ভালো ছিল। তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত, গত এক বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম, অনেক অনেক বুকের ভিতর ক্রন্দন ছিল, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না, কিন্তু মানুষ যে এত জটিল এটা কখনো আমার এত মনে হতো না। আর সাধারণ মানুষ তারা বলার সুযোগ তো পাচ্ছেন না ভয়ে এবং আতঙ্কে রয়েছেন, তবুও যেটুকু সুযোগ পাচ্ছেন তারা বর্তমান সময় এবং আগের সময় তুলনা টেনে বুঝিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগের ধারে কাছে নেই এই সরকার। সাধারণ মানুষ এখন টাকা পাচার বা চুরির গল্প শুনতে চাইছে না, তারা বলছে আগে মানুষ দুবেলা খেতে পেয়েছে, দেশের অনেক উন্নয়ন দেখেছে, আর এই সরকার বাংলাদেশকে দিয়েছে চাঁদা আর মববাজি। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ। আমার মনে হয় যে নির্বাচন দিয়ে তাদেরকেই আনাটা ভালো বেটার, কারণ তারা এলিভেট এক্সপ্রেস, মেট্রো রেল, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃ ভাতা, কত রকমের ভাতা মানে অনেক উন্নয়ন করছে। তো সেই উন্নয়নের দিক থেকেই মানে যতটুকু আমাদের চোখে বাজে ততটুকু আমরা বলতেছি। সবাই বলতে চায়, কেউ কিন্তু বলতে পারে না। তো অনেক মানুষ ওই সরকারের আগেই ভালো ছিল বলে কেউ তো কথা বলতে পারতেছে না। বাক স্বাধীনতা কোথায়? বাক স্বাধীনতার মানেটা কি? বাক স্বাধীনতার মানে হলো যে কথা বলতে পারে তাকেই বাক স্বাধীনতা বলা হয়। বাক স্বাধীনতা কেড়ে আনতে হয় তাহলে আপনি সব দলে সুযোগ দিতে হবে, সবাই এসে নির্বাচন, কারণ দেশটা সবার। আগের মতো এখন দেশ নাই, ওইরকম কথা বলার সুযোগ সুবিধা কারো হয়তো থাকে, কারো হয়তো থাকে না। এখন হয়তো এরকম ইনকাম নাই, যাত্রী নাই, লোক নাই, আমাদের ইনকাম সোর্স অনেক কম, আমরা তো দিন আনি দিন খাই, আমাদের তো ইনকাম সোর্সটা নাই। ইউনূস সাহেবকে যে কোনো দেশ চাইছে না, সেটি তিনিও বুঝে গেছেন। সে কারণে তাকে আর কোনো দেশ ডাকছে না, আর বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধানও আসছে না। আসলে মোহাম্মদ ইউনূস যত পাপ করেছেন তার সবচেয়ে ভয়ঙ্করতম পাপটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ছাত্ররা একদিন আন্দোলন করে বলল, আর তিনি মেনে নিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর ছাত্ররা সবসময় ভয়ে ছিল যে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণের সুযোগ পেলে আবার জিতে যাবে, তাই তাদের নিষিদ্ধ করতেই হবে। নিজেরা বাঁচতে চাইলে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ফল হলো উল্টো। যেখানে সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের আটক অথবা দেশ ছাড়া করা হচ্ছে, তারপরও ইউনূস এবং এনসিপির রাতের ঘুম কেড়ে নিয়েছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের দুঃস্বপ্ন। গত কয়েক মাসে কক্সবাজার, মহেশখালী এবং বঙ্গোপসাগরের আশেপাশে যা ঘটছে সেটা নিছক উন্নয়নের গল্প নয় বা স্বপ্ন নয়। এর আড়ালে রয়েছে গোপন বৈঠক, কর্পোরেট স্বার্থ, আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলাদেশকে নতুন একটি ভূরাজনৈতিক কনফ্লিক্ট জোনে ঠেলে দেওয়ার পরিকল্পনা। মানে একজন পুরনো সাবেক রাষ্ট্রদূত, যিনি কিনা আবার একটি এনার্জি কোম্পানির বাংলাদেশের প্রধান, তার সঙ্গে 1 ঘন্টার গোপন বৈঠক কি হতে পারে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ বন্দর মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপ নরওয়ে ভিত্তিক এক মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা। পিটার হাস অন্যতম। সব রাষ্ট্রদূতই বাংলাদেশে একটি মার্কিন পুডল সরকার বসানোর জন্য কাজ করেছেন। দায়িত্বে সফল হতে না পারলে তার পরবর্তী কলিগের হাতে সে দায়িত্ব তিনি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। কিন্তু বাংলাদেশে একটি মার্কিন সমর্থিত পুডল সরকার প্রতিষ্ঠায় সফল হওয়াদের অবশ্যই পিটার হাসের নাম উল্লেখযোগ্য। এর আগে আরো অনেকের নাম করা যেতে পারে, বঙ্গবন্ধু হত্যার সময় যিনি ছিলেন তিনি, বা এরকম অনেকের নাম করা যেতে পারে। কিন্তু এই পিটার হাস রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করেও বাংলাদেশ থেকে যাননি। তিনি এখানে থেকে গিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে তিনি কোনো একটি অতীব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই কিছুদিন আগেই তার সঙ্গে দেশের কিংস পার্টির সন্ত্রাসী নেতৃত্বের বৈঠক হয়েছে কক্সবাজারে। এরকম একটি খবর ছড়ানোর পর হঠাৎ আবার তিনি কক্সবাজার, মহেশখালী গিয়েছেন বলে খবর বের হওয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তার উড়ান বালক খ্যাত বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর একই সুরে একই ভাষায় মহেশখালীকে পরবর্তী সিঙ্গাপুর বানানোর যে ঘোষণা, এগুলোকে যদি মিলিয়ে পাঠ করেন তাহলে বোঝা যায় যে পিটার হাস এখানে এখনো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এমনিতে বাংলাদেশে গোপন মার্কিন তৎপরতা নিয়ে, বিশেষ করে রাখাইন সীমান্তে করিডোর, তেল গ্যাস বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া বিষয়ে জোর আলাপ চলছে। এরই মধ্যে গুলশানের ওয়েস্টিন হোটেল থেকে একজন আমেরিকান নাগরিকের মৃতদেহ উদ্ধারের পর বাংলাদেশে গোপন মার্কিন তৎপরতা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
কেউ এই বিষয়টি নিয়ে তেমন কোনো কথা বলছে না। তবে জানা গেছে যে মার্কিন দূতাবাস কোনো রকম ময়নাতদন্ত ছাড়াই বা খুনের মামলা দায়ের ছাড়াই ফিলিস্তিন থেকে লাশটি নিয়ে গেছে। ইউনূসের শাসনামলে পরিস্থিতি এতটাই খারাপ যে এই বিষয়ে কারো কোনো কথা বলার অধিকার নেই, কৌতূহল দেখানোর তো সাহসই নেই। অথচ আপনাদের মনে থাকার কথা যে বাংলাদেশের সিভিল সোসাইটির একজন সুশীল বদিউল আলম মজুমদারের বাসা থেকে মার্কিন সাবেক রাষ্ট্রদূত গভীর রাতে যখন বেরিয়ে আসছিলেন, তখন কে বা কারা তার গাড়িতে ঢিল মারার ঘটনার পর মনে হয়েছিল শেখ হাসিনার সরকারকে যে কোনো মুহূর্তে নামিয়ে ফেলতে আমেরিকা সপ্তম নৌবহর